নির্বাহী আদেশে বুধবার নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। আন্ডারগ্রাউন্ডে অতৎপরতা করলে কোনো ছাড় নয় দেশ টিভিকে আইনমন্ত্রী। কোনো গণগ্রেফতার হচ্ছে না, ধ্বংসাত্মক কাজে জামায়াত শিবিরই দায়ী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতায় প্রাণহানি তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। প্রতিটি মৃত্যু দুঃখজনক, শিক্ষার্থীর উপর গুলি বন্ধ চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট। নিহতদের জন্য শোক পালন। এবং 10 দিনে 8 সরকারি সহ 70টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা। ফেসবুক খোলার বিষয়ে সিদ্ধান্ত বুধবার। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। নিষিদ্ধের পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ৭১-এর তারা যেভাবে বর্বরতা চালিয়েছিল ঠিক একই কায়দায় কোটা আন্দোলনে ভর করে নৃশংসতা চালিয়েছে এই চক্রটি। শামীমা আক্তার রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাত 9:30টার কিছু পরে দেশ টিভি কার্যালয়ে পৌঁছান মন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। মন্ত্রী দেশ টিভি কার্যালয় ঘুরে দেখেন। দেশ সাম্প্রতিকে আইনমন্ত্রী বলেন, বুধবারেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে জামায়াত শিবির। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এক্স মেয়র গাজীপুরের জাহাঙ্গীরের ক্ষতগুলি দেখানো হলো এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই নৃশংসতা কিন্তু জামাত শিবির, বিএনপি আর ছাত্রদলই করতে পারে। তার কারণ হচ্ছে 1971-এর নৃশংসতাটা এরকমই ছিল। তিনি বলেন, ৭১-এ যেভাবে জামায়াত ঘৃণ্য কর্মকাণ্ড জড়িত ছিল, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকারীদের উপর ভর করে একই ধরনের নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাস যুক্ত। এ সময় মন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশনের নিরপেক্ষ তদন্তের স্বার্থে কোটা আন্দোলন ও ঘটে যাওয়া নৃশংসতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করতেই উন্নয়ন প্রকল্পে হামলা চালিয়েছে জামায়াত শিবির চক্র। শামীমা আক্তার, দেশ টিভি। এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্বাহী আদেশে বুধবার নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। কোটা আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে তাতে সাধারণ শিক্ষার্থীরা নয়, বরং বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির জড়িত বলে অভিযোগ করেন তিনি। শামীমা আক্তারের আরও একটি রিপোর্ট। বুধবারের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমেই এটি করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। গেল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় জামায়াত শিবির নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সহিংসতার সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের
যারা জঙ্গি তারাই এটা করেছে। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশের জঙ্গি উত্থান আর ধ্বংসাত্মক কাজের জন্য জামায়াত শিবিরই দায়ী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7 মন্ত্রী, 4 সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভা শেষে তিনি জানান, কোনো গণগ্রেফতার হচ্ছে না। শিক্ষামন্ত্রী জানান, কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। জয় যাদবের রিপোর্ট। মঙ্গলবার বিকালে 3 মন্ত্রী, 4 প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে এই জরুরি সভা। প্রায় 3.5 ঘন্টার সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে ভর করে সারা দেশে নৃশংস তাণ্ডব লীলা চালায় জামাত শিবির। জানান, নিষিদ্ধ হবে এই সংগঠনটি। আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলার গুলোর পিছনে তারা রয়েছে। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন, পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। সহিংসতায় কাউকে অযথা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরাপদ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার শুরুতে 6 জনের প্রাণহানির প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির সদস্য বাড়ানো হবে বলে জানান আইনমন্ত্রী। যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারে। শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে চলমান কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যায়ন কিংবা কারফিউ শিথিল থাকবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ইতিমধ্যে বাংলাদেশ জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অখিম স্টস্টারের সৌজন্যে সাক্ষাতে এসব কথা বলেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, সাক্ষাৎকারে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় জার্মান ভিসা প্রক্রিয়ার ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি টানা 4 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জার্মান সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। জামায়াত শিবির মুখোশ পরা রাজনৈতিক অপশক্তি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এই মন্তব্য করেন তিনি। দলটির রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে সরকারের দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি, নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য ও গোপনে
নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। দলটির রাজনীতি নিষিদ্ধে 14 দলের সিদ্ধান্ত কার্যকরে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান ওবায়দুল কাদের। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে না জড়াতে প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয়, সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ। এ সময় গুজব আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। 14 দলীয় জোটে তিনি চেয়ারম্যান। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশের সহিংসতা নৈরাজ্যের ঘটনার দায় এড়াতে আওয়ামী লীগের জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন রাজপথের বিরোধী দলীয় জোটের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে একের পর এক ইস্যু তৈরির প্রজেক্ট হিসেবেই জামায়াতকে নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে সরকার। আর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, চলমান পরিস্থিতিতে জামায়াত নিষিদ্ধের বিকল্প নেই। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। সোমবার রাতে গণভবনে 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের এমন পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সাম্প্রদায়িক চিন্তা চেতনার রাজনৈতিক সন্ত্রাসী শক্তির উৎস হচ্ছে এই জামাত। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ সরকারের সহিংসতা ও নৈরাজ্যের দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন যুগপৎ আন্দোলনের সমমনা দলের নেতারা। তারা যদি কোনো রাজনৈতিক পরোক্ষ অ্যালাইনমেন্ট তৈরি করতে চায়, আমার আশঙ্কা সরকারের এই অবস্থানটা থাকবে না। বিদ্যমান সংকটের প্রেক্ষিতে পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের যে প্রশ্নটা এখন প্রায় সমস্ত মহল থেকে উচ্চারিত হচ্ছে, তাকে কিছুটা আড়াল করবার জন্য পুরো জিনিসটাকে একটা বিশেষ গোষ্ঠীকে দায় দায়িত্ব দিয়ে নিজেদেরকে বাঁচাবার কৌশল হিসেবে জামাত শিবিরকে এই নিষিদ্ধ করবার কৌশলী উদ্যোগ। তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য আরও কঠিন এবং কঠোর ব্যবস্থা এবং জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধ ঘোষণার আরেকটা প্রক্রিয়া হচ্ছে এই নতুন আরেকটা উপাদান, আরেকটা এজেন্ডা জাতির সামনে এনেছে। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোন রাজনীতি গ্রহণ করবে বা বর্জন করবে তা দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা দিয়ে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচন। আজকে যে এত ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো মূলত হচ্ছে আপনাদের দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণ সরকার নাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের
আপনার তারা পৃষ্ঠপোষকতা করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দ্বিতীয় দিনের শুনানিতে আদালত বলেন, যে কোনো মৃত্যু সবার জন্যই দুঃখজনক। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মানজুরুল আল মতিন ও আইনুন নাহার। দ্বিতীয় দিনের শুনানিতে নারায়ণগঞ্জের বাসার ছাদে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন তাদের আইনজীবী। এ সময় মৃত্যু নিয়ে মন্তব্য করেন আদালত। এছাড়া সমন্বয়কদের হেফাজতে রাখার বৈধতা নিয়েও কথা বলেন আইনজীবীরা। মানব প্রাণগুলো যাচ্ছে, সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটিও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে, এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড। ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুগ্ধ হত্যার বিষয়টি উল্লেখ করে 6 সমন্বয়কের নিরাপত্তা হেফাজতে রাখার যৌক্তিকতা তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট পিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো, যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতদন্ত কমিটির মেম্বার। 6 জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা। বুধবার আবেদনের উপর আরও শুনানি হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় ছিল। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল 5টায় হাসপাতালে যান প্রধানমন্ত্রী। আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সরকার প্রধান। আহতদের মুখে বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসা নেওয়ার পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালন করা হচ্ছে একদিনের শোক। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি অফিসে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে অফিসে আসেন চাকরিজীবীরা। সেই সঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। কোটা আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কোটা আন্দোলনের পক্ষে সরব ছিলেন অভিভাবক ও শিক্ষকরা। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশজুড়ে একদিনের শোক। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। ঢাকা মেডিকেল কলেজের সামনে সড়কে অবস্থান নেন অভিভাবকরা, কিন্তু পুলিশ এসে তাদের সরিয়ে দেয়, ফলে পণ্ড হয় তাদের কর্মসূচি। আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি অভিভাবকরা সন্তানদের পাশে। আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমরা আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। ন্যায়ের জন্য আমরা আমাদের সন্তানের পাশে অবশ্যই থাকব এবং তার জন্য যতটুকু আমাদের করতে হয় আমরা অবশ্যই ততটুকু করব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলে প্রতিবাদ। কোটা আন্দোলনের সমর্থনে ও শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহারে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। শোক নয়, আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি। আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে প্রতিবাদ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 9 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জার্জেস লাউঞ্জে এর শপথ অনুষ্ঠিত হয়। স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেওয়া বিচারপতিরা হলেন বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ, বিচারপতি মোহাম্মদ আলী রেজা, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েস, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ এবং বিচারপতি কে এম রবিউল হাসান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। গেল 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইট ও 70টি প্রতিষ্ঠানে সাইটেও হামলা হয় বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। জানান ক্ষয়ক্ষতি নিরূপণে অ্যাসেসমেন্ট কমিটি করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরই ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শিউলি রায়। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঝুঁকি বেড়েছে সাইবার হামলার। গেল 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি বার হামলা হয়েছে। এছাড়া 70টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইটেও সাইবার হামলা হয়, তবে কোনোটির দখল নিতে পারেনি হ্যাকাররা। আরও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যাংক, তৈরি পোশাক, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেশি ঝুঁকিতে আছে। হেলথ হোক, এডুকেশন হোক, গার্মেন্টস হোক, পাওয়ার, এনার্জি, টেলিকম, ফাইন্যান্স যেই হোক, যদি তারা আক্রমণের শিকার হয়, যদি ক্ষতি হয়, এ কারণে আমরা একটা হোল অফ গভর্নমেন্ট, হোল অফ নেশন অ্যাপ্রোচ নিয়েই আমরা বর্তমান সাইবার এই ঝুঁকিটা মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা করছি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে তিনি জানান, ইউটিউব কর্তৃপক্ষ জবাব দিলেও অন্যরা সাড়া দেয়নি। এই নিয়ে বুধবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায় এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছি। ফ্রিল্যান্সারদের ক্ষতিপূরণ হিসেবে আর্থিক প্রণোদনা দিতে বাণিজ্যিক মন্ত্রণালয়কে সুপারিশ করবে আইসিটি বিভাগ। তাদের যে সার্ভিস এক্সপোর্ট এটার উপরে যাতে ইনসেনটিভটা পায়, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।